দর্শক শুভেচ্ছা জানাচ্ছি, আমি সায়েম সাবু। সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজ যুক্ত আছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির প্রধান নির্বাহী ব্রাকের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। পিপিআরসির পক্ষ থেকে সম্প্রতি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। একেবারেই অশনি সংকেতই বলা যেতে পারে যে বাংলাদেশ যে দারিদ্র্য সীমা ছিল, যে পরিসংখ্যান সূচক ছিল, সেটাকে ভয়াবহ মাত্রায় অতিক্রম করছে বলেই আমরা ধরে নিতে পারি। 28% উপরে দারিদ্র্য সীমা। এই গবেষণা ধরে বাংলাদেশকে কিভাবে দেখা যেতে পারে এখন? আমরা যেটা মূল গবেষণার করার যে মূল তাগাদাটা ছিল, এই যে আপনার জুলাই আপরাইজিংয়ের পরে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেড়ে গেছে, তাই না? সরকারের থেকে চাহিদাটা অনেক বেড়ে গেছে। নীতি নির্ধারণগুলো আমরা বলেছি যে তথ্য ভিত্তিক হওয়া উচিত, এভিডেন্স ভিত্তিক। জি। কিন্তু আমাদের যে জাতীয় পর্যায়ের দারিদ্র্য অন্যান্য পরিসংখ্যানগুলো হচ্ছে 2022 সালের, তার পরবর্তীতে আপডেটেড তথ্য নাই। তো সেই জন্য এই বছরের মাঝামাঝি সময়ে আমরা এই জাতীয় সার্ভেটা করি, এবং সেটা অবশ্যই আমাদেরকে 3 বছর আগের অবস্থায় যেহেতু তথ্য আছে তার সাথে তুলনা করার একটা সুযোগ তৈরি করেছে। এটা হচ্ছে একটু কারেক্ট করে দিলাম আর কি, গবেষণাটা কেন করা। এবং গবেষণাটা অ্যাকচুয়ালি করাও হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সহায়তায়। তারাই অ্যাকচুয়ালি এই যে বর্তমানে কি অবস্থায় আছে তৃণমূল পর্যায়ে অর্থনীতির, সে ব্যাপারে একটা প্রকল্প তারা কম্পিটিশন কল করেছিল। সেখানে পিপিআরসি প্রতিযোগিতার মাধ্যমে আমাদের প্রপোজালটাই বেস্ট হিসাবে বিবেচিত। সেইভাবে আমরা এটা কাজটা পাই এবং সেটা আমরা করি, এবং এটা আমাদের কাজের ধারাবাহিকতার সাথে আছে। আপনি যেটা বললেন যে এখান থেকে যা বেরিয়েছে, মূলত একটা জিনিস খেয়াল রাখা দরকার, বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সামষ্টিক অর্থনীতির বিষয়টা অনেক বেশি মনোযোগে এসছে, এবং এটা আসাটা খুবই স্বাভাবিক ছিল। কারণ আপনার সামষ্টিক অর্থনীতির মূল সূচকগুলো ব্যাপক একটা সমস্যার মধ্যে ছিল যখন এই ধারাবাহিকভাবে হচ্ছিল। রিজার্ভ পতনের পথে ছিল, ব্যাংকিং সেক্টর এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে ছিল। সো একটা বিষয় হচ্ছে সামষ্টিক অর্থনীতি, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে পারিবারিক পর্যায়ে যে অর্থনীতি। অবভিয়াসলি এটার মধ্যে দুটার মধ্যে একটা যোগ্য সূত্র আছে, কিন্তু তৃণমূল পর্যায়ে আমরা যেটাকে বলতে পারি যে মাইক্রো ইকোনমিক রিয়ালিটি, যেটা সেটার বাস্তবতাটা আপডেটেড তথ্য, মানে পুরনো তথ্য নয়, 2022-এরটা আছে, কিন্তু এখনকার তথ্য দিয়ে বিশ্লেষণ করাটা খুব জরুরি ছিল। সেই জন্য আমরা এটা করেছি। এবং যেটা একটা বিষয় বোঝার আছে যে আমাদের কিন্তু বলতে গেলে গত 5 বছর একটা ধারাবাহিক সংকটের একটা ঢেউয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়েছে। প্রথম ছিল কোভিড সংকট, প্রায় 2020 থেকে 22 ধরেন। তারপরে হয়েছে বৈশ্বিক মূল্যস্ফীতির সংকট। এবং এই যে জুলাই আপরাইজিং একদিকে যেমন কাঙ্ক্ষিত একটা পট পরিবর্তন হয়েছে রাজনৈতিক, কিন্তু একই সাথে এক ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তারও একটা আবহাওয়া আছে। সব মিলিয়ে সংকটের ধারাবাহিকতায় পরিবার পর্যায়ে কোথায় দাঁড়িয়ে আছে মানুষ, সেটা আমাদের বোঝার চেষ্টা। এবং সেখানে খুবই সুস্পষ্ট যে দারিদ্র্যের সূচকটাই যদি নিই, সেখানে আমাদের যেমন দারিদ্র্য কমার একটা প্রবণতা ছিল, যদিও সেই কমাটাও আরও শ্লথভাবে হচ্ছিল, কিন্তু সেখানে এখন উল্টো হয়েছে। এখন দারিদ্র্য বাড়ার একটা বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। 2022-এর যে অফিসিয়াল পরিসংখ্যান, সেটা প্রায় 18.5% মতো ছিল। এখন আমাদের এটাতে দেখা যাচ্ছে প্রায় 27.5, মানে বলতে গেলে 9-10% বেড়েছে অ্যাকচুয়ালি। এবং এই বাড়াটা সেই অর্থে কিন্তু যদি আমি ব্যাখ্যার জায়গাটা দেখি, কয়েকটা ব্যাখ্যা খুবই পরিষ্কার। একটি তো মূল্যস্ফীতির ধারাবাহিকতা আছে, সেখানে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে, সেটার একটা কিন্তু যেই কারণে পরিবারের অর্থনীতির স্বাস্থ্যটা, কোন কোন সূচকে অ্যাকচুয়ালি পারিবারিক স্বাস্থ্যটা নির্ধারিত হয়, একটা হচ্ছে আয় এর সাথে সঙ্গতি রেখে হচ্ছে কিনা, আয়ের যে বৃদ্ধিটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আয়ের স্থবিরতা, মানে আয় বৃদ্ধির জায়গাটা কিন্তু অনেকটা দুর্বল বা অনুপস্থিতি বলা যেতে পারে। এইটা একটা আরেকটা হচ্ছে যে
বেকারত্ব বা ছদ্ম বেকারত্বের একটা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তো এইটাও একটা সেই পারিবারিক অর্থনীতির উপর ধাক্কা করছে। খাদ্য মূল্যস্ফীতির যেটার উপর বেশি নজর ছিল এবং কিছুটা কমেছে, সেই অনেক বেশি বেড়ে গেছিলো, কিছুটা কমেছে, কিন্তু মূল্যস্ফীতির যেটাকে আমরা বলি নন ফুড পার্ট, একটা তো খাদ্য মূল্যস্ফীতি, আরেকটা হচ্ছে খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি, সেগুলোর অনেকগুলো হচ্ছে, কিন্তু এগুলো অত সহজে কমে না, বরং যেগুলো বাড়ার বিষয়ে বেড়েছে। আপনি যদি দেখেন যাতায়াত খরচ, যেগুলো মানুষের কিন্তু রেগুলারলি করতে হয়, যারা ধরেন ভাড়া বাসায় থাকে তাদের বাড়ি ভাড়ার বিষয়টা আছে, সবাই থাকে না বাড়ি ভাড়া বাসায়, কিন্তু সেটাও একটা বিষয়। স্বাস্থ্য খরচ, শিক্ষা খরচ, মানে যেটাকে বলতে পারি আমরা খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির যে ধাক্কা, সেটাও একটা বড় একটা বিষয় আছে। আরেকটা হচ্ছে এখানে এক অর্থে জিনিসটাকে মোকাবেলা করার আরেকটা মাধ্যম হচ্ছে সামাজিক যেই সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, সেগুলো আছে, কিছুটা বাড়ানো হয়েছে, কিন্তু সেটার যেই পরিধিটা মানুষের প্রয়োজনের তুলনায়, আপনি টিসিবির লাইনগুলো এখন দেখবেন, টিসিবির লাইন এক অর্থে একটা রূপক সিগন্যাল, সমাজের সিগন্যাল যে কি অবস্থা এবং ওখানে কারা দাঁড়াচ্ছে, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই যে ভঙ্গুর পারিবারিক অর্থনীতির বোঝাটা যে বিস্তৃত হচ্ছে, ওই টিসিবির লাইনে শামিল হচ্ছে, ওটা চেহারা দেখলে বোঝা যায়। সো আমি যেটা বলতে চাচ্ছি যে 4-5টা কারণে দারিদ্র্য যে কম ছিল সেটা যে এখন রিভার্স হয়েছে, তার একটা সুস্পষ্ট কারণ আছে। এবং গত 5 বছর পার্টিকুলারলি এই সংকটটা ধারাবাহিকভাবে কোভিড সংকট বা বৈশ্বিক মূল্যস্ফীতি সংকট, আর এখন রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তার সংকট, সব মিলে সংকটাপন্ন একটা পরিস্থিতির মধ্যেই এই রিভার্সালটা হচ্ছে। আমরা এই তথ্যটা পার্টিকুলারলি খুব গুরুত্বপূর্ণ মনে করেছি যে সিগন্যালটা দেওয়ার জন্য, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের নজরটা সঙ্গত কারণেই সামষ্টিক অর্থনীতির উপর বেশি, তারা এটাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং এখানে কিছুটা সফলতা নিয়ে এসছেন। কিন্তু ওটা কি পারিবারিক পর্যায়ে কতটুকু ট্রান্সলেট করছে, সেখানে আলাদা নজর দেওয়া এটা খুব জরুরি। এখানে যদি সেই ধরনের যেসব কারণগুলো বললাম, বেকারত্ব, আয়ের স্থবিরতা, খাদ্য বহির্ভূত মূল্য